নমস্কার। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমি চন্দন রয়েছি আপনাদের সাথে। গন্ডগোলটা যেখানে, সেটা খুব একটা কঠিন জায়গা হয়ে গেছে আর কি। যে শাহজাহান শেখ, বলা হচ্ছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ। আমরা সাংবাদিকেরা অনেকেই ওনার নাম জানতাম, কিন্তু সাধারণ মানুষ শাহজাহান বলতে মোগল সম্রাট শাহজাহানকেই চিনতেন। কিন্তু আচমকাই গত 50-51 দিন আগে রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডির হাতে এমন কিছু তথ্য এসে পৌঁছয় যে ইডি আধিকারিকেরা একেবারে ভোর রাতে, মানে যাকে বলা হয় সকাল হতে না হতেই, সন্দেশখালীতেই মূর্তিমান শাহজাহানের বাড়িতে হানা দেন এবং কোট আনকোট গণপ্রতিরোধের মুখে পড়েন ইডি আধিকারিকেরা নাকি, এবং তারা রক্তাক্ত হন, আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সন্দেশখালী এবং নেজার থানার পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করে। এটা হচ্ছে ভূমিকা, সূত্রপাত। তারপরে গত 50 দিন ধরে সময় যত পেরিয়েছে, আপনাদের কাছে পরতে পরতে সন্দেশখালীর ঘটনা আপনাদের সামনে একেবারে পরিষ্কার হয়ে উঠে এসছে। এবং যেটা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়েছে, যে শুরুতে যে যতই বলা হোক না কেন যে একটা প্রতিহিংসামূলক রাজনীতির শিকার হতে চলেছেন আরেকজন তৃণমূল নেতা, কোথাও কোথাও এই কথাগুলো যে একেবারেই অসত্য এরকমটা নয়, কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিহিংসামূলক রাজনীতি সেটা এখন এই বাংলার দস্তুর হয়ে দাঁড়িয়েছে বা ভারতবর্ষের দস্তুর হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সেটা শাহজাহানের ক্ষেত্রেও হচ্ছে, সেরকমটাই শুনেছিলাম আজ থেকে 50-51 দিন আগে, যখন শাহজাহানের বাড়ির থেকে ইডি আধিকারিকেরা কার্যত গলা ধাক্কা খেয়ে কলকাতায় পালিয়ে এসেছিলেন। কিন্তু আজকের তারিখে দাঁড়িয়ে আর সে কথা বলা যাচ্ছে না। এবার শাহজাহানকে কেন পুলিশ গ্রেপ্তার করলো না এতদিন, এটা একটা বিরাট অভিযোগ। তো গতকালই একটা সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শাসক দলের একজন অন্যতম শীর্ষ নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি দাবি করেছিলেন যে হাইকোর্টের নির্দেশ আছে যে শাহজাহানের ব্যাপারে রাজ্য পুলিশ কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই একটা নির্দেশ ছিল বা এখনো আছে। সেটা হচ্ছে যে ইডি যে বিষয়টা নিয়ে তদন্ত করছে, অর্থাৎ রেশন দুর্নীতি নিয়ে যে তদন্ত চালাচ্ছে, তাতে স্বয়ং এই শাহজাহানদের বস জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তর 24 পরগনার বালুদা, এখন সংশোধনাগারে রয়েছেন। সংশোধিত হচ্ছেন কিনা আমরা সেটা তো বলতে পারবো না, সংশোধনাগারে রয়েছেন। সে বিষয়ে রাজ্য সরকার একটা সিট গঠনের উদ্যোগ নিয়েছিল। তাতে পুলিশের একটা ভূমিকা ছিল এবং সেই ভূমিকাতে হাইকোর্ট একটা নিষেধাজ্ঞা জারি করেছিল, অর্থাৎ যে ইডির ব্যাপারে ইডি যেখানে হস্তক্ষেপ করেছে সেই জায়গাটাতে কিন্তু রাজ্য পুলিশ হস্তক্ষেপ করতে পারবে না। এখন ইডি সাধারণভাবে, ধরুন আমি অনেক পড়াশোনা করে জানতে পারলাম, কারণ এটাই আমার চাকরি, সবার তো এইটা কাজ নয়। আমরা খবরের কাগজে যতটুকু দু চার লাইন পড়ে নিলাম, টিভিতে পরস্পর বিরোধী বিভিন্ন বক্তব্য শুনলাম, শুনে দিনের শেষে আমার কাছে পরিষ্কার হচ্ছে না বিষয়টা কি। পরিষ্কার করে যেটা আপনাদের কাছে জানানো ভালো, যে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট,
এদের কাজ হচ্ছে দেশ জুড়ে যদি কোনো আর্থিক প্রতারণা হয়, অর্থ সম্পর্কিত কোনো মামলা হয়, অর্থাৎ বেনিয়ম হয়, তাদের সেই ঘটনা তদন্ত করা এবং তদন্ত করে তাদের রিপোর্ট কোর্টে পেশ করা। যদি ইডির ওপরেও আরেকটা সংস্থা আছে, সেটা হচ্ছে এসএফআই, যেখানে ইডি শেষ করে এসএফআই সেখান থেকে শুরু করে। এরকম নানান ধরনের সংস্থা, তদন্তকারী সংস্থা রয়েছে। তো ইডির কোন রকম ভাবে এই এখতিয়ার নেই আইন শৃঙ্খলা ঘটিত কোনো বিষয়ে হস্তক্ষেপ করার। তারা শুধু আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়গুলো নিয়েই তারা তদন্ত করে এবং তদন্তের রিপোর্ট তারা আদালতে জমা দেয়। এবার ইডি আধিকারিকেরা আক্রান্ত হলেন। ইডি আধিকারিকদের বিরুদ্ধেই মামলা হলো এবং শেখ শাহজাহান ঘটনার দিন থেকে কার্যত গায়েব হয়ে গেলেন। সন্দেশখালীতে আগুন জ্বলল এবং এখন পর্যন্ত পাওয়া খবর প্রায় 100 মামলা সেখানকার মানুষ ওই পুলিশ সহায়তা কেন্দ্রে গিয়ে দায়ের করেছেন। নামের তালিকা অনেক বড় হলেও তার প্রথম নামটাই শাহজাহান। এবং ইতিমধ্যেই অজিত মাইতি, বিনয় সর্দার, শিবু হাজরা, উত্তম সর্দার, হলধর আবি এবং শঙ্কর সর্দার, হলধর আড়ি একে এখনো ধরেননি, মানে এর বাড়িতে এখন সবই উৎপাতটা শুরু হয়েছে। এরা সবাই তৃণমূলের পঞ্চায়েত সদস্য বা একটা বেশ হোমরা চোমরা নেতা। কার আন্ডারে? না, শাহজাহানের আন্ডারে। এদের বিরুদ্ধে অভিযোগ কি? এদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ, এদের বিরুদ্ধে খুনের অভিযোগ এবং স্বয়ং শেখ শাহজাহানের বিরুদ্ধেও কিন্তু 2019 সালে 3 জন বিজেপি কর্মীকে খুন তার মামলা রয়েছে এবং তিনি সেই ঘটনায় গ্রেপ্তারও হয়েছিলেন। কিন্তু সন্দেশখালী থানা পর্যন্ত পৌঁছবার আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তক্ষেপে তিনি ছাড়া পেয়ে যান। এটা জানিয়ে রাখলাম। সুতরাং যে আইন শৃঙ্খলা জনিত প্রশ্ন, অর্থাৎ ফৌজদারি যে মামলাগুলো তার বিরুদ্ধে হয়েছে এই বিগত কয়েকদিনে, সেই মামলাতে পুলিশ কেন কোনো ভূমিকা পালন করছে না, এটা যখন প্রশ্ন উঠছে, তখন আমাদের সামনে গতকালই একটা তথ্য হাজির করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন যে হাইকোর্টের নির্দেশ রয়েছে, সে কারণে রাজ্য পুলিশ শাহজাহানের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারছে না। যদি হাইকোর্ট এই নিষেধাজ্ঞাটা তুলে নেন, তাহলে 10 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করা সম্ভব হবে। দেখুন, 10 দিন মাত্রাটাও বেঁধে দেওয়া হচ্ছে। এবং আজকে আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং হিরণময় ভট্টাচার্য, বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে কোনো সময়ই কোনো ফৌজদারি মামলায় শাহজাহান শেখকে গ্রেপ্তার করাতে হাইকোর্ট কোনো নিষেধাজ্ঞা কোনোদিন জারি করেনি। হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল পুলিশি হস্তক্ষেপের বিরুদ্ধে, সেটা হচ্ছে ইডির যে মামলা, সেই মামলায় সেই সিট গঠনের পুলিশি হস্তক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের একটা নির্দেশ ছিল। কিন্তু তার পরবর্তী সময়ে যে মামলাগুলো হয়েছে, সন্দেশখালীর পুরুষ মহিলা নির্বিশেষে তারা যে অভিযোগগুলো করেছেন, তার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা বা তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া, সেই ক্ষেত্রে কোনো মানা ছিল না। তার মানে তাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছিল। এবং যে মুহূর্তে আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিল যে শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশ যে কোনো ব্যবস্থা নিতে পারে, কোনো অসুবিধে নেই, ইডির মতন তাদের তদন্ত চালাবে, এটাই নিয়ম। একটা মানুষ তো একাধিক অপরাধ করতে পারে। যদি জমিজমা সংক্রান্ত কোনো মামলা হয়, সেটা অবশ্যই ফৌজদারি হবে না। আবার যদি ওই মামলায় যুক্ত কোনো মানুষ একটা মানে খুনের সঙ্গে জড়িয়ে পড়েন বা মারামারিতে জড়িয়ে পড়েন, তার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা হতে পারে। দুটো মামলার চরিত্র আলাদা,
ইডি তদন্ত করতে গেছে যে এই যে রেশন দুর্নীতির যে বিপুল অর্থ সাইফুন হয়েছে, অর্থাৎ গলে গেছে এদিক থেকে ওদিক থেকে, যে কারণে সেনগুপ্ত ভ্রাতৃদ্বয় যারা বিরাটি এবং হাওড়া দু জায়গায়, তাদের বাড়িতেও ইডি হানা দিয়েছিল এবং তারপরে এক ভাইকে ডেকে পাঠানো হয়েছে ইডি দপ্তরে। ইডির তদন্ত একেবারে অন্য বিষয়, আর পুলিশের তদন্ত একেবারে অন্য বিষয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখনই হাইকোর্ট এই কথাটা বলে দিল পরিষ্কার করে যে না, যা বলা হচ্ছে বা যা প্রচার করা হচ্ছে সেটা ঠিক নয়, শাহজাহানের ওপর কোনো রক্ষা কবচ নেই, আমরা সঙ্গে সঙ্গেই শুনতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের মুখপত্র কুণাল ঘোষ জানিয়ে দিলেন 7 দিনের মধ্যে শাহজাহানকে ধরে ফেলা হবে বা ধরে ফেলা যাবে। এখন সবচেয়ে যেটা মুশকিল হয়েছে সেটা যে কথাগুলো কে বলছেন বা কারা বলছেন, তাদের সঙ্গে পুলিশের সম্পর্ক কি, তারা কি আদৌ এই ধরনের কথা বলার অধিকার রাখেন? একজন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ, আরেকজন প্রাক্তন সাংসদ রাজ্যসভার এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের মুখপত্র, একজন নেতা, তাদের সঙ্গে পুলিশের সম্পর্ক কি? পুলিশ তো স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনের একটি সংস্থা। 7 দিনের মধ্যে শাহজাহানকে ধরে ফেলা হবে, 10 দিনের মধ্যে শাহজাহানকে ধরে ফেলা হবে, এটা বলার অধিকার রয়েছে যদি বলেন, তাহলে প্রথম হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারপরে যদি কারো থাকে তিনি হলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের, তারপরে যদি কারো থাকেন তিনি হচ্ছেন সুপ্রতিম সরকার ডিআইজি রাজ্য পুলিশ, যিনি ভারপ্রাপ্ত ওই অঞ্চলের, তারপরে যদি কারো থেকে থাকে তাহলে তিনি হচ্ছেন মেহেদি হোসেন রহমান, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বসিরহাট জেলা। কিন্তু এরা কেউ কিছু বলছেন না পুলিশের পক্ষ থেকে। শাহজাহানকে এই মাত্র ধরে ফেলবো, এই অর্ডার, হাইকোর্ট অর্ডার দিলেই ধরে ফেলবো, এমন কোনো কথা বলা হয়নি। একমাত্র ওই রাজীব কুমার একটু উল্লেখ করেছিলেন যে হাইকোর্টের একটা বিষয় আছে, বিষয়টা দেখতে হবে। কিন্তু তৃণমূল নেতারা বলছেন যে 7 দিন 10 দিনের মধ্যেই শাহজাহান ধরা পড়ে যাবে। তাহলে সেখানেই আমাদের প্রশ্নটা হচ্ছে যে শাহজাহান তাহলে কোন তাজমহলে রয়েছেন? তারা কি জানেন, যারা বলছেন এই কথাটা, যে শাহজাহান এই তাজমহলে রয়েছেন, পুলিশ এবার তাদের নির্দেশ মতন বা তাদের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে পৌঁছে শাহজাহানকে ধরে ফেলবেন? তার মানে কি এই যে বিষয়টিকে রাজনৈতিক ছত্রছায়া দেওয়া হয়েছিল, এই অন্যায়টিকে রাজনৈতিক ছত্রছায়ায় তাকে বড় করা হয়েছিল? অবশ্যই রাজনৈতিক ছত্রছায়াতেই শাহজাহানদের মতন মানুষের সৃষ্টি হয়। কেউ জন্মেই শাহজাহান শেখ বা শেখ শাহজাহান হয়ে ওঠে না, কেউ জন্মেই অজিত মাইতি, বিনয় সর্দার, বাবু মাস্টার এরা হয়ে ওঠে না, কেউ শিবু হাজরা জন্মেই হয়ে ওঠেন, উত্তম সাদ্দারও কেউ জন্মেই হয়নি, তাদেরকে তৈরি করা হয়েছে। কে তৈরি করেছে? এটা আমরা আগের দিনই আলোচনা করেছিলাম যে সিপিআইএম এর মামা, তার ভাগনা হচ্ছে আজকের তৃণমূল কংগ্রেসের এই দোর্দণ্ড প্রতাপ শেখ শাহজাহান। এখন শেখ শাহজাহানকে নিয়ে আমরা যে নাটকটা চলছে, আমি সন্দেশখালীর আন্দোলনটাকে সম্পূর্ণ আলাদাভাবে ধরে রাখছি, ওটা একটা অন্য বিষয়। কিন্তু শেখ শাহজাহানকে যে নাটকটা হচ্ছে, সেই নাটকটার বিষয় নিয়ে একটা কথা বলার আছে, যে শেখ শাহজাহানের উত্থানের পেছনে বা পতনের পেছনেও জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা কতটা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এখন জ্যোতিপ্রিয় মল্লিক আদতে কিন্তু বর্ধমান জেলার মানুষ, বর্ধমানের মন্তেশ্বরে ওনার জন্ম, এবং তারপরে কিন্তু ওনার রাজনৈতিক জীবনটা কিন্তু কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলাতেই সীমাবদ্ধ, বা কার্যত তিনি কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলাতেই তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন বা কাটাচ্ছেন। যুব কংগ্রেস করার সময় থেকেই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই জ্যোতিপ্রিয় মল্লিক, এবং
1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার সাথে সাথেই উত্তর 24 পরগনা জেলায় দলকে সংগঠিত করার জন্য বিশেষভাবে নির্দেশ পান জ্যোতিপ্রিয় মল্লিক এবং সেই মতন তিনি কাজ শুরুও করেন। এবং এরপরে দেখা যাচ্ছে যে 2011 সালের বিধানসভার নির্বাচনের পরে উত্তর 24 পরগনা জেলাতে কার্যত জ্যোতিপ্রিয় মল্লিকই হয়ে ওঠেন দলের শেষ কথা, যদিও তখন সভাপতি ছিলেন নির্মল ঘোষ। এখানে একটা কথা উল্লেখ না করলে খুব ব্যাপারটাকে এড়িয়ে যাওয়া হবে। সেটা হচ্ছে যে বিধানসভায় সন্দেশখালীর একজন প্রবীণ নেতা দলের অন্যান্য প্রবীণ নেতাদের দেখা করার জন্য উনি পঞ্চায়েতের একজন সদস্য বিধানসভায় এসেছিলেন সম্প্রতি, এবং তিনি বিধানসভায় দাঁড়িয়ে নির্মল ঘোষ, মুখ্য সচেতক নির্মল ঘোষের কাছে সরাসরি এই অভিযোগটা করেছেন, কোট আনকোট, যে 2011 সালের আগে আপনি আর জ্যোতিপ্রিয় মল্লিক, মানে নির্মল ঘোষ এবং জ্যোতিপ্রিয় মল্লিক একবার সন্দেশখালী গেছিলেন। সেই সময় এই নির্মল ঘোষকে এবং জ্যোতিপ্রিয় মল্লিককে সন্দেশখালী ছাড়া করবার জন্য যে ব্যাপক বোমাবাজি করা হয়েছিল, সেই বোমাবাজিটা কে করেছিলেন? না, এই শেখ শাহজাহান করেছিলেন। পরবর্তীতে 2013 সালে এই জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে এসে যোগ দিয়ে শেখ শাহজাহান আজকে সন্দেশখালী শুধু নয়, এই বিস্তীর্ণ এলাকা, উত্তর 24 পরগনার একটা বিস্তীর্ণ এলাকার একেবারে বেতাজ বাদশাহ হয়ে উঠেছেন, এমনটাই আমরা শুনতে পাচ্ছি। এবং ওই প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতার আক্ষেপ যে সেদিন যখন শেখ শাহজাহানকে সিপিআইএম এর হারমাদ, তখন এই শব্দটা ব্যবহার করা হতো 2011 সালের আগে, অর্থাৎ সিপিআইএম পার্টির যে একটা ভোট মেশিন, সেই ভোট মেশিনের সশস্ত্র যারা কর্মী তাদেরকে তৃণমূল কংগ্রেস হারমাদ বলতো। উনি বলছেন সেই হারমাদদের মধ্যে একজন বা একাধিক, বাবু মাস্টারের মতন আরো সবাই আমাদের দলে নেওয়া হলো, এবং তারপর থেকে আমাদের দলটা আমাদের হাতছাড়া হয়ে গেল, অর্থাৎ আমাদের কথা আর কেউ শোনে না। আমি জানি না নির্মল ঘোষ বা জ্যোতিপ্রিয় মল্লিকের এই কথাটা, জ্যোতিপ্রিয় মল্লিক তো এখন নেই, নির্মল ঘোষ অবশ্যই রয়েছেন, তার এই কথাটা মনে আছে কিনা আমি একটু মনে করালাম এই কথাটা, যে এটা তৃণমূল কংগ্রেসের এক সন্দেশখালীর তৃণমূল কংগ্রেসের এক নেতাই নির্মল ঘোষকে বলছেন যে 2011 সালের আগে আপনি আর বালুদা একবার সন্দেশখালী গিয়েছিলেন, সে সময় আপনাদের সামনে যে ব্যাপক বোমাবাজি করে আপনাদের সন্দেশখালী ছাড়তে বাধ্য করেছিল সেই শাহজাহান এবং তার বাহিনী আজকে আমাদের দলকে এভাবে ডোবাচ্ছে। শাহজাহানের মতন অসামাজিক নেতাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো ভুল হয়েছিল। এই কথাগুলো কিন্তু আমি বলছি না, কোট আনকোট তৃণমূল কংগ্রেসের একজন নাম প্রকাশে অনিচ্ছুক নেতা তিনি নির্মল ঘোষকে বলেছেন, এই সদ্য বলেছেন বিধানসভায় গিয়ে। এখন যদি আমরা গত 13 বছরের ইতিহাসটাকে দেখি, অর্থাৎ 13 বছর হলো তো পরিবর্তনের, অর্থাৎ তৃণমূল সরকারের 13 বছর, 13 বছরে যে বাংলা একেবারে মানে শান্ত শিষ্ট অবস্থায় ছিল এমনটা নয়। 13 বছরে একাধিক ঘটনা ঘটেছে। 13 বছরে আমরা দেখেছি যে বকটুইয়ের ঘটনা, বীরভূমের বড় ঘটনাগুলো বলছি, আমরা দেখেছি ভাঙড়ের কাশীপুরে নতুন পাওয়ার গ্রিড তৈরির বিরুদ্ধে একটা জমি আন্দোলন গড়ে তোলা। এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে এসছে, কিন্তু বকটুই বা ধরুন ওই ভাঙড়ের ঘটনা, বকটুইয়ের ঘটনা নিতান্তই তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ একটা গন্ডগোল, একেবারেই আভ্যন্তরীণ একটা গন্ডগোল। সেখানে বেশ কিছু
মানুষের মৃত্যু হয়েছিল। আরেকটি ঘটনা হচ্ছে আপনার ভাঙড়ের যে কাশীপুর থানার নতুন হাট এলাকায় পাওয়ার গ্রিড স্থাপন নিয়ে যে জমি আন্দোলন এবং তাকে ঘিরে যে উত্তাপ, সেই আন্দোলনে মৃত্যু হয়েছিল দুজনের। নাম কি তাদের? আলমগীর মোল্লা এবং মফিজুল খান। আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ের যে ঘটনা, বকটুয়ের ঘটনা, তারপরে সন্দেশখালীর ঘটনা, তিনটে জায়গাতেই কার্যত একই রকমের গর্জন আমরা শুনেছি, বা সন্দেশখালীটা তো এখনো শুনছি। তফাৎ একটা জায়গায় আছে, সেটা হচ্ছে যে বকটুয়েও মৃত্যু ছিল, লাশ ছিল। আপনার ভাঙড়েও, ভাঙড়ের কাশীপুরে, সেখানেও মৃত্যু ছিল, অর্থাৎ লাশ ছিল। এবং মৃত্যু এবং লাশ যদি কোনো আন্দোলনে থাকে তাহলে সেই আন্দোলন দীর্ঘায়িত হয়, এটাই সমাজবিজ্ঞানে আমরা পড়েছি। কিন্তু আমরা দেখেছি যে ধরুন বকটুয়ের ঘটনার 2-3 দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকটুই গ্রামে পৌঁছে যান এবং ড্যামেজ কন্ট্রোলে নামেন, এবং বকটুয়ের ঘটনাটাকে কার্যত উনি বোতলবন্দি করে ফেলেন। একই রকম ভাবে পাওয়ার গ্রিড বিরোধী যে জমি আন্দোলন শুরু হয়েছিল, সেটাকেও কিন্তু তৃণমূল কংগ্রেস কন্ট্রোলে নিয়ে ফেলে, এবং সেখানে কার্যত আজকে আর সেই রকম কোনো ব্যাপার নেই। এবং একটা জিনিস এখানে পরিষ্কার করা ভালো, যে বীরভূমের বকটুয়ের ঘটনা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কোন্দল থেকে সৃষ্টি হয়েছিল, আর পাওয়ার গ্রিড জমি মানে যে আন্দোলন, সেই আন্দোলনের পেছনে নকশালপন্থী অর্থাৎ অতি বামদের একটা সক্রিয় অংশগ্রহণ ছিল, যেটা কিন্তু বকটুয়ে এখনো প্রমাণ, আপনার সন্দেশখালীতে এখনো আমরা প্রমাণ পাইনি। এইখানেই সন্দেশখালীর বিশেষত্ব, যে ধরুন নন্দীগ্রামের ঘটনার সঙ্গে অনেকেই তুলনা করছেন যে সন্দেশখালীর ঘটনার। তো নন্দীগ্রামের আন্দোলনটা কবে শুরু হয়েছিল? 2007 সালে। 2007 সালের জানুয়ারি মাসের গোড়ায়, তারপর 14ই মার্চ পর্যন্ত নন্দীগ্রাম কার্যত বাংলার থেকে সম্পূর্ণ একটা আলাদা ভূখণ্ড তৈরি হয়েছিল। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, অতি বাম সংগঠনগুলো তাদের সক্রিয় অংশগ্রহণ। সেখানে রাজ্য পুলিশের কোনো ভূমিকা ছিল না, রাজ্য পুলিশ ঢুকতে পারতো না। সন্দেশখালীতে কিন্তু রাজ্য পুলিশ ঢুকছে, সন্দেশখালীতে কিন্তু বিরোধী দল ঢুকছে, সন্দেশখালীতে কিন্তু শাসক দলও ঢুকছে, সন্দেশখালীতে সমস্ত প্রক্রিয়াগুলো চলছে। কিন্তু নন্দীগ্রামে সেই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ এই 2007 সালের জানুয়ারি মাস থেকে 14ই মার্চ পর্যন্ত যে টানা সময়কালে, সেখানে তৎকালীন শাসক দলের কোনো প্রবেশের অধিকার ছিল না, পুলিশ তো ঢুকতেই পারতো না। তারপরে সেই কুখ্যাত বলুন বিখ্যাত বলুন অপারেশন সানশাইন, 14 জনের মৃত্যু 14ই মার্চ তারিখ। নন্দীগ্রাম কার্যত মুক্তাঞ্চল হয়ে গেছিল, কিন্তু সন্দেশখালী কিন্তু মুক্তাঞ্চলে পরিণত হয়নি। সন্দেশখালীতে কিন্তু পুলিশ যাচ্ছে, পুলিশ কন্ট্রোল করছে, পুলিশ অভিযোগ নিচ্ছে, সেখানে শাসক দলের নেতারা যাচ্ছেন, তারা মানুষের সঙ্গে জনসংযোগ করার চেষ্টা করছেন, কীর্তন করছেন। আবার বিরোধী দলের নেতারাও যাচ্ছেন, বাধা পাচ্ছেন কিন্তু যাচ্ছেন। অর্থাৎ বেসিক জায়গায় একটা আন্দোলনের যে বেসিক জায়গা, সেই জায়গাটায় কিন্তু একটা মূলগত তফাৎ রয়ে গেছে যদি নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালীর তুলনা করেন। নন্দীগ্রামের আন্দোলনটা একটা জমিকে কেন্দ্র করে একটা নোটিফিকেশন, সে নোটিফিকেশনটা আদৌ করা হয়েছিল কিনা সে নিয়ে বিতর্ক আছে। আমরা সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু ধরে নিচ্ছি জমি অধিগ্রহণ বিরোধী একটা আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্বে প্রাথমিকভাবে অতি বামেরা ছিল, পরবর্তীতে আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, এবং সেখান থেকে পরিবর্তনের সূচনা।
কিন্তু সন্দেশখালির ঘটনায় হচ্ছে, সন্দেশখালির ঘটনাটাই দেখুন, যে আমরা যে খবরগুলো পাচ্ছি, সমস্ত চ্যানেল তো কম নেই, খবরের কাগজ কম নেই, সেখানে কিন্তু এই বিরোধী রাজনৈতিক দলগুলো অনুঘটকের কাজ করছে অনেক পরে। অর্থাৎ আগুনটা জ্বলে গেছিল আগেই। আগুনটা ধরাতে সিপিআইএম কে যেতে হয়নি, আগুনটা ধরাতে অতিবাম কোনো সংগঠন সেখানে গিয়ে পৌঁছয়নি, আগুনটা ধরাতে বিজেপিকেও ওখানে পৌঁছাতে হয়নি। আগুনটা ধরা ছিল, এবং যে মুহূর্তে বালু মল্লিক অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হলেন, তার প্রভাব কমলো এলাকায়, এবং যার প্রভাবে শেখ শাহজাহান তার বাড়িতে ইডি হানা দিল, এবং মানুষ বুঝতে পারলো যে শেখ শাহজাহানের বিরুদ্ধেও কথা বলা যেতে পারে, এবং শেখ শাহজাহান যখন গা ঢাকা দিল, তখন মানুষের কাছে এটা প্রমাণিত হলো যে শেখ শাহজাহান আর যাই হোক বাঘ নন। মানুষ তাদের ভেতরকার যে এতদিনের ক্ষোভের বারুদ ছিল সেটার বিস্ফোরণ হলো। এবং তার পরবর্তী সময়, আজকে তারিখে যদি দাঁড়িয়ে বলেন, তাহলে তার পরবর্তী সময় নিশ্চয়ই বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব রাজনৈতিক দলীয় যেটাকে ফায়দাই বলা হয় রাজনৈতিকভাবে, সেটা তোলার চেষ্টা করছে। যেমন সিঙ্গুরে ছিল, যেমন নন্দীগ্রামে ছিল, যেমন বকটুইতে হয়েছে, সর্বত্র যেখানেই গন্ডগোল হয়, শাসক বিরোধী গন্ডগোল হয়, সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো সেখানে সক্রিয়তা দেখানোর চেষ্টা করে তাদের রাজনৈতিক সুবিধে পাওয়ার জন্য। সেটা হয়েছে কিন্তু পরে, অর্থাৎ সিপিআইএম গিয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে আন্দোলন সেটাকে গঠন করেননি, বা বিজেপির কোনো নেতা গিয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে আজকে গণরোষ, বা শেখ শাহজাহান শুধু বলবো কেন, বা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের, এই বিস্তর নেতাদের বিরুদ্ধে যে একটা ক্ষোভ বিক্ষোভ, গণরোষই বলা যেতে পারে, এটা কিন্তু সিপিআইএম উস্কে দেয়নি, বা দেওয়ার ক্ষমতাও তাদের এই মুহূর্তে নেই। শেখ শাহজাহানের আমলে বিজেপিরও ক্ষমতা ছিল না, শেখ শাহজাহানের আমলে তৃণমূল কংগ্রেসেরও ক্ষমতা ছিল না। আপনারা যদি ইতিহাসের পাতা ঘেটে দেখেন, তাহলে 2013, অর্থাৎ শেখ শাহজাহান যতক্ষণ পর্যন্ত সিপিআইএম এর ছত্রছায়ায় ছিল, বা সিপিআইএম সেই সময় 11 সালের পরে শেখ শাহজাহানের ছত্রছায়ায় ছিল যে 2 বছর, সেই 2 বছরও কিন্তু সিপিএম ওখানে নির্বাচনে যথেষ্ট ভালো ফলাফল করেছিল সারা পশ্চিমবঙ্গের নিরিখে। অর্থাৎ ছত্রছায়াটা শেখ শাহজাহান হয়ে উঠেছিলেন, ছত্রছায়াটা কিন্তু কোনো রাজনৈতিক দলের দরকার হতো, শেখ শাহজাহানের দরকার হতো। এতটাই প্রতাপশালী হয়ে উঠতে পেরেছিলেন এই শেখ শাহজাহান নামক মানুষটি। বিভিন্ন সময় বিভিন্ন দল, অর্থাৎ শাসক দল যখনই বদলেছে, উনিও বদলেছেন, এবং সেই শাসক দলের ছত্রছায়ায় থেকে তিনি এতটাই ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন যে সাধারণ মানুষ তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশেও ভয় বা শঙ্কা বা আতঙ্ক প্রকাশ করতেন। সেটা আজকে প্রকাশিত হচ্ছে, এবং আজকে যখন প্রকাশিত হচ্ছে তখন সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আবার অন্য ফর্মুলা ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার, যে এই যে ঘটনা বলি, নন্দীগ্রামের ঘটনা বলি, সিঙ্গুরের ঘটনা বলি, না মিলিয়ে ফেললে চলবে না। সিঙ্গুরের যে জমি আন্দোলন, সেই জমি আন্দোলনের একদম শুরুতে প্রাথমিক স্তরে অতিবাম সংগঠনগুলোর সক্রিয়তা ছিল। একদম প্রাথমিক স্তরে ওরা শুরু করেছিল, ওটাকে শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আন্দোলনের যে একটা রেজাল্ট, সেটা রেজাল্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যায়। কিন্তু পড়াশোনাটা শুরু করেছিল ওই অতিবাম সংগঠনের কর্মীরা। নন্দীগ্রামেও কিন্তু একই রকম ভাবে অতিবাম সংগঠনের সদস্যরা অতি সক্রিয় ছিল। এমনকি ভাঙড়ের আন্দোলনটাও যদি আপনার মনে থাকে, সেদিনের ঘটনা, যে অতিবাম সংগঠনগুলোর ছত্রছায়ায় কিন্তু ভাঙড়ের যে পাওয়ার গ্রিড জমি আন্দোলন শুরু হয়েছিল, অতিবাম সংগঠনগুলো সেই তার একদম সামনের সারিতে দাঁড়িয়ে তার সেই নেতৃত্ব দিয়েছিলেন, আমরা দেখেছি। সুতরাং নন্দীগ্রাম, সিঙ্গুর, তার সঙ্গে সন্দেশখালীকে মেলালে চলবে না। সন্দেশখালীর আন্দোলন খানিক স্বতঃস্ফূর্ত, কিন্তু এখানেই আমাদের প্রশ্ন, যে এই জায়গায় মানুষকে পৌঁছতে হবে কেন? আমাদের দেশে কি আইন শৃঙ্খলা বলে কোনো বিষয় নেই? আমাদের দেশে কি আইন বিভাগ বলে কোনো ব্যাপার নেই?
স্বরাষ্ট্র দপ্তর বলে কোনো ব্যাপার নেই। আসলে সবটাই আছে, কিন্তু যেটা তার থেকেও বড় হয়ে আছে সেটা হচ্ছে ছত্র ছায়া। এবং বর্তমান রাজনৈতিক দলগুলোর অধিকাংশের যে স্থানীয় স্তরের নেতা কর্মী, তাদের অর্থ লোলুপতা, অর্থাৎ রাজনীতিটা কারো পেশা হতে পারে, এটা সারা পৃথিবীর কেউ কখনো ভাবে না, আমাদের দেশেই ভাবা হয়। এবং শুধুমাত্র রাজনীতি করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, শুধু রাজনীতি করে কোটি কোটি টাকার ব্যবসায়ী হওয়া যায়, শুধু রাজনীতি করে তাজমহলের মতন বাড়ি বানানো যায়, সেটা বোধহয় আমাদের এই দেশেই সম্ভব। এবং সে কারণেই নিচু স্তর থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়। অর্থাৎ একটা দলের সর্বোচ্চ নেতা সে নিশ্চয়ই এসে আমার আপনার কাছে হাত পাতবে না, বা আমার ঘেড়িটা ধরবে না, ঘাটটাকে চেপে ধরবে না। সেই চেপে ধরার জন্য ওই পিয়ারলেস এজেন্ট ছিল না, বাড়ি বাড়ি ঘুরে আপনার সংগ্রহ করত, পলিসি সংগ্রহ করত, বা এলআইসির এজেন্ট আছে না, বাড়ি বাড়ি ঘুরে পলিসি সংগ্রহ করে। সেরকম স্তরে 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 রাজ্য, জেলা, জেলার থেকে অঞ্চল, অঞ্চল থেকে একেবারে স্থানীয়, এভাবে এজেন্ট। এবার শাহজাহান শেখ এই এজেন্টদের মধ্যেই একজন অন্যতম বড় এজেন্ট। তা না হলে এত সম্পত্তি, যা হদিশ মিলছে, যা অভিযোগ তার বিরুদ্ধে, এবং তার যে সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে যে অভিযোগ, এত সাংঘাতিক অভিযোগ, কতটা সত্য সেটা প্রমাণিত হবে ভবিষ্যতে। কিন্তু এই অভিযোগ ওঠাটাই রাজনীতির পক্ষে অত্যন্ত কলঙ্কিত একটা ঘটনা। যে আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেটা অত্যন্ত কলঙ্কের একটা ঘটনা, এটা ওঠাই উচিত নয়। আজকে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার যে প্রচেষ্টা চলেছে, দুটি ক্ষেত্রে আমরা দেখলাম, দুটি ক্ষেত্রেই আদালত কিন্তু সংবাদ মাধ্যমের পক্ষেই রায় দিল। এতে কিন্তু সংবাদ মাধ্যমের উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আজকে আদালত আপনাকে বাঁচাতে পারল এই কারণে এখনো এই রাজ্যে সেই পরিস্থিতিটা আছে যে আদালত পর্যন্ত আপনি পৌঁছতে পারছেন। কিন্তু এই রকম পরিস্থিতি চলতে থাকলে, অর্থাৎ এই দলবদলু শাহজাহান, অর্থাৎ যারা সিপিএম এর হারমাত ছিল, কোট অ্যান্ড কোট, আমি হারমাত কাউকে বলতে চাইছি না, হারমাত শব্দের মানে আলাদা, তৃণমূল যাদেরকে সিপিএম এর হারমাত বলে অভিহিত করত, তারাই যখন পরবর্তীতে তৃণমূলের সম্পদ হয়ে দাঁড়ালো, তারা যে ভবিষ্যতে আবার নতুন কোনো দলের সম্পদ হয়ে দাঁড়াবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। এবং আমরা দেখছি যে ক্রমান্বয়ে এদের দাপট বাড়ছে। অর্থাৎ সিপিএম এর আমলে যদি দাপটের পরিমাণ থাকে 2 বা 1, তাহলে তৃণমূলের আমলে হয়ে উঠেছে সেটা 10। সেটা পরবর্তী অন্য কোনো দলের আমলে গিয়ে সেটা যে 100-তে পৌঁছবে না তার গ্যারেন্টি কিন্তু নিতে পারছে না ইতিহাস। কারণ ইতিহাস নিয়ে যে বসেছি আমি, সেই ইতিহাস কিন্তু বলছে যে ক্রমবর্ধমান এদের দাপট, এদের হুঙ্কার, এদের ক্ষমতা, যেটা ওদের কাছে থাকা উচিত নয়, থাকার কথাও নয়। সুতরাং এইভাবে যদি চলতে থাকে তাহলে আজকে আপনার কোর্টে যাওয়া পর্যন্ত যে সুবিধাটা রয়েছে বা যে সুযোগটা রয়েছে, আগামী দিনে হয়তো আপনাকে কোর্টে পৌঁছতেই দেওয়া হবে না আমাদের সংবাদ মাধ্যমের কর্মীদের। ইতিমধ্যে দুটি আমি ঘটনার কথা উল্লেখ করলাম। আমি কোনো সংবাদ মাধ্যমের নাম নিচ্ছি না, কোনো সাংবাদিকের নাম নিচ্ছি না, কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি কোন দুটি ঘটনার কথা উল্লেখ করছি। কিন্তু হয়তো সেই দিনটা এমন আসতে পারে যে আর সেই সময়টাও আমাদেরকে দেওয়া হবে না, সংবাদ মাধ্যমকে দেওয়া হবে না। সুতরাং সবটা আমাকে বিচার করতে হবে। কারণ
আমরা গতিময় একটা অর্থাৎ চলন্ত একটা জিনিসের উপর দিয়ে সময়ের মধ্যে আমরা বসবাস করি সব সময়। আমরা আজকে একটা দিন কাটাই, তার পরের দিনটায় আমি নিশ্চিত নই যে আমি ঠিক কালকে কি পরিস্থিতির মুখোমুখি হব, অন্ততপক্ষে আজকের সময় দাঁড়িয়ে। অন্ততপক্ষে আজকের সময় দাঁড়িয়ে আগামীকাল আমি কিসের মুখোমুখি, কোন ঘটনার মুখোমুখি নতুন করে হতে হবে আমরা জানি না। আমরা আজকের থেকে 30-35 দিন আগে পর্যন্ত সন্দেশখালি বলতে বুঝতাম অত্যন্ত শান্তিপ্রিয় একটা জায়গা, কিন্তু ভেতরে ভেতরে সন্দেশখালিতে যে এই আগুন জ্বলছে, অর্থাৎ তুবড়ির ভেতরের যে বারুদ, আমরা খোলের ওপর চলাফেরা করতাম, ভাবতাম একটা মসৃণ মাটি। আজ থেকে 30-35 দিন আগে পর্যন্ত আমাদের সন্দেশখালী সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমাদের ধারণা ছিল না অজিত মাইতি সম্পর্কে, আমাদের ধারণা ছিল না বিনয় সর্দার সম্পর্কে, আমাদের ধারণা ছিল না শিবু হাজরা সম্পর্কে, আমাদের ধারণা ছিল না উত্তম সর্দার সম্পর্কে, আমাদের ধারণা ছিল না হলদর অরি সম্পর্কে, আমাদের ধারণা ছিল না শঙ্কর সর্দার সম্পর্কে, আমাদের কিঞ্চিত ধারণা ছিল শেখ শাহজাহান সম্পর্কে। কিন্তু আজকে যখন সবটা পরিষ্কার হচ্ছে, সাধারণ মানুষ যখন বিস্ফোরক অভিযোগ করছেন, অভিযোগ করলেই হলো না, তার প্রমাণ করতে হবে সেগুলোকে, সেটা পরের কথা, কিন্তু যে অভিযোগটা ওঠাই অত্যন্ত কলঙ্কের, অত্যন্ত নিন্দার, সেটা তো বলার অপেক্ষা রাখে না। একটা মানুষ মিথ্যা কথা বলতে পারে, একই মিথ্যে দুটো মানুষ বলতে পারেন, কিন্তু একই মিথ্যে গ্রাম জোড়া মানুষ বলছেন, এটা বোধহয় খানিক অবিশ্বাস্য। অর্থাৎ কোথাও একটা সত্য লুকিয়ে আছে। পুলিশের কাজ হবে, এটা নিশ্চয়ই ইডির কাজ নয়। ইডি খুঁজে বার করবে শেখ শাহজাহানের টাকা কোথা থেকে, শেখ শাহজাহানের এত সম্পদ কোথা থেকে তৈরি হলো, বালু মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কত অংশ শেখ শাহজাহানের ঘাড়ে এসে পড়ে সেটা দেখবে ইডি। সেই টাকা কোথায় গেছে সেটা দেখবে ইডি। কিন্তু শেখ শাহজাহানের যে ফৌজদারি অন্যায়গুলো, যে অন্যায়ের কথা সাধারণ মানুষ নথিভুক্ত করাচ্ছেন পুলিশের কাছে, তার মামলার তার বিচারে গিয়ে কি দাঁড়ায়, আমাদের চোখ রাখতে হবে সেটার দিকে। এই কারণে যে যদি এই অন্যায়গুলো করে বা এই অন্যায়ের অভিযোগ ওঠার পরেও তারা প্রশ্রয় পায়, তারা আশ্রয় পায়, তাহলে ভবিষ্যৎটা সমস্ত মানুষের কাছে, সমস্ত রাজনৈতিক দলের মানুষের কাছে, সমস্ত ধরনের পেশার মানুষের কাছে অত্যন্ত বিপজ্জনক। কারণ 2006 সালে দাঁড়িয়ে কিন্তু সিপিএম এর কোনো কর্মী ভাবতেই পারেননি, সাধারণ কর্মী থেকে শুরু করে নেতারা, যে মাত্র 5 বছরের মধ্যে এত বড় একটা বিপর্যয় ঘটে যেতে পারে। 235টি আসন মাত্র 5 বছরে কিন্তু সিপিএম শূন্য। সুতরাং আগামী 5 বছরে বা আগামী 2 বছরের মধ্যে কি ঘটতে পারে, কারণ 2 বছর পরেই বিধানসভা নির্বাচন আসছে। লোকসভা নির্বাচন আমার রাজ্যের ওপর খুব প্রভাব ফেলবে এমনটা নয়, কিন্তু বিধানসভা নির্বাচন আসছে। তার আগে এই সমস্ত ঘটনাবলী এবং এই সমস্ত ঘটনাবলীর সঙ্গে বিশ্লেষণ আমাদের করতে হবে যে কোন রাজনৈতিক দল এই ঘটনার বলিতে কি রকম ভূমিকা পালন করছেন, তার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্তে আসতে হবে। এবং সবচেয়ে বেশি যেটা সাবধানে থাকতে হবে, যে কাণ্ডটা কখনো বাংলার মানুষ, সন্দেশখালীর মানুষও যে ঘটনাটির যে অভিযোগটা কখনো জানাননি, যে শেখ শাহজাহান একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তার রাজত্বে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হয়েছেন, অর্থাৎ সাম্প্রদায়িক কোনো অভিযোগ এখনো পর্যন্ত কিন্তু আমরা সন্দেশখালীর মানুষের থেকে শুনিনি। কিন্তু আমরা কোনো কোনো রাজনৈতিক দলের মুখ থেকে শুনতে পাচ্ছি যেখানে নাকি সাম্প্রদায়িক একটা গন্ধ তারা পেয়েছেন, তারা পাচ্ছেন, আমরা সাধারণ মানুষ পাচ্ছি না, স্থানীয় মানুষ পাচ্ছে না, পুলিশ পাচ্ছে না, কিন্তু তারা পাচ্ছেন। সুতরাং এই যে গন্ধ খোঁজার বিষয়টা, অর্থাৎ গন্ধ বিচার করার দায়িত্বটা, এটা কেউ তাদেরকে দেয়নি, তারা নিজেরা বয়ে বেড়াচ্ছেন।
ওই গ্রামের মানুষ, অত্যাচারিত মানুষ, কোট আনকোট যারা নিজেদেরকে অত্যাচারিত বলে দাবি করছেন, তারা কেউ দাবি করছেন না যে তারা হিন্দু বলে আক্রান্ত হয়েছেন বা তারা মুসলিম বলে আক্রান্ত হয়েছেন। তারা আক্রান্ত হয়েছেন সাধারণ মানুষ বলে, এইটাই তাদের অভিযোগ। কিন্তু কেউ কেউ, কোনো কোনো রাজনৈতিক দল, তাদের বক্তব্য যে সেখানে নাকি বেছে বেছে ওই কোনো সম্প্রদায়ের মানুষকে, কোনো সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ করা হয়েছে। এই তথ্যে আপনারা বিশ্বাস করবেন না, কারণ এমন তথ্য যদি উঠে আসে সেটা আরো সাংঘাতিক। এবং আমরা যে আশঙ্কাটা প্রকাশ করছি যে ভবিষ্যতে হয়তো কোর্টে যাওয়ার মতন সময় দেওয়া হবে না সংবাদ মাধ্যমকেও। সব দিক বিচার করে শুধুমাত্র শেখ শাহজাহানেই যে এখানের ইতি ঘটবে গল্প, এমনটা নয়। এমনটা ভাবার কোনো কারণ নেই। হয়তো আপনার পাড়াতেও শেখ শাহজাহান গজিয়ে আছে, আমরা টের পাই না, আমরা বুঝতে পারি না। কোথায় কোথায় এখন এই বিস্ফোরণ ঘটে সেটাই দেখার। কোনো রাজনৈতিক বিস্ফোরণ নয়, মানুষের আর্থসামাজিক পরিকাঠামো যদি একেবারে তলানিতে গিয়ে ঠেকে, শেষে যে বিস্ফোরণটা ঘটে সেই বিস্ফোরণ। আমি সেটার কথাই বলছি, যেটা সন্দেশখালিতে ঘটেছে। সাধারণ মানুষের অধিকার কাটতে 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 একজন মহিলা তার বাড়িতে বলছিলেন যে আমাদের পিঠটা যখন দেয়ালে গিয়ে ঠেকে গেল, তখন আমরা বাধ্য হলাম রিটার্ন করতে, অর্থাৎ মানে ঘুরে দাঁড়াতে। সেই ঘুরে দাঁড়ানোর পেছনে সিপিএমও ছিল না, সেই ঘুরে দাঁড়ানোর পেছনে বিজেপিও ছিল না। সাধারণ মানুষ ঘুরে দাঁড়িয়েছেন, সাধারণ মানুষ জবাব দিচ্ছেন, এবং সাধারণ মানুষই ঠিক করবেন যে এই ধরনের ঘটনার কি শাস্তি হওয়া উচিত। শাস্তি বলতে ওই কোর্টের শাস্তির কথা বলছি না, এই ধরনের রাজনৈতিক নেতাদের ভবিষ্যৎটা কি হওয়া উচিত সেটা সাধারণ মানুষেরাই ঠিক করবেন। এবং সাধারণ মানুষ এটাও ঠিক করবেন যে যারা এই ঘটনাবলীর পেছনে সাম্প্রদায়িকতাকে জুড়ে দিতে চাইছেন তাদের ভবিষ্যৎটাও। সব মিলিয়ে আমরা মোটেও ভালো নেই, তবু বলতে হবে যে সবাই খুব ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন। অর্থাৎ আমরা একটা সত্যি সত্যি তাজমহল গড়ার স্বপ্নটাই দেখি না, যেখানে শুধু ভালোবাসা থাকবে, যেখানে শুধু প্রেম থাকবে। হতে পারেন রাজা অত্যাচারী, কিন্তু একটা মহল তো তৈরি হতে পারে, একটা পরিবেশ তো তৈরি হতে পারে যেখানে শুধু ভালোবাসা থাকবে, সেখানে শুধু প্রেম থাকবে, সেখানে শুধু রবীন্দ্রনাথ থাকবেন, চৈতন্যদেব থাকবেন, শ্রীরামকৃষ্ণ থাকবেন, নেতাজি সুভাষচন্দ্র বসু থাকবেন, কাজী নজরুল ইসলাম থাকবেন, আর আমরা থাকব। আমরা মানে যারা দিন আনা খেটে খাওয়া মানুষ, তারা থাকব। সেই দিনের অপেক্ষায় থাকি বন্ধু। আর ততক্ষণ পর্যন্ত যদি আমাদের অনুষ্ঠান ভালো লাগে, ইদানিং বোধহয় একটু লাগছে আপনাদের, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একটু সাপোর্টটা আমাদের বেশি করে করছেন। এই বেশিটা আরো বেশি করতে হবে, কারণ আমরা একেবারে সোজা কথা, সোজাভাবে, সুজি বলতে ভালোবাসি। অর্থাৎ আপনারা যে ভাষাটা বোঝেন আমরা সে ভাষাতেই কথা বলি। আমরা কোনো স্নো পাউডার মেখে কোনো অনুষ্ঠান করি না, স্নো পাউডার মেখে আমন্ত্রণ জানিয়ে কাউকে নিয়ে এসে আপনাদেরকে জ্ঞান গর্ব বাণী শোনাই না। আমাদের মনে হয় যেটা আপনাদের জানানো দরকার, যে ইনফরমেশনগুলো আপনাদের কাছে দেওয়া দরকার, আমরা সেটুকুই করি। তাতে যদি আপনাদের মনে হয় যে আমাদেরকে সমর্থন জানানো দরকার, আমাদের পাশে থাকা দরকার একটি বিজ্ঞাপনহীন চ্যানেলের, তাহলে অন্ততপক্ষে সাবস্ক্রাইবটা করবেন আর বেল আইকনটা টিপে রাখবেন, যাতে আমাদের যে কোনো অনুষ্ঠান, যে কোনো খবর সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। দেখতে থাকুন 7 AVEC নিউজ নেটওয়ার্ক। আজকের মতন শুভরাত্রি, জয় হিন্দ।